এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। বলে আবার বেরিয়ে গেল রুশান। কেকের বক্সটা হাতে নিয়ে হয়ে দাঁড়িয়ে রইল আরিশা আন্টি। কিছুই মাথায় ঢুকলো না তার। তার বেশিক্ষণ না ভেবে চুপচাপ কেকটা নিয়ে ফ্রিজে রেখে দিল। আজ 25 তারিখ, 27 তারিখের মিশন হলেও আজ রাতটা খুব ভয়ঙ্কর একটা রাত। কেন ভয়ঙ্কর তা একটু পরেই বুঝতে পারবেন। রুশান নিজের টিম সেট করতে ব্যস্ত। কে কোন জায়গায় থাকবে, কার কি কাজ তা সবাইকে বুঝিয়ে দিচ্ছে সে। সেই সাথে নিজেও মেইন জায়গাটা বেছে নিয়েছে। আর এদিকে রুশানকে নিয়ে আসা সরি আর এদিকে রুশানে নিয়ে আসা চকলেট কেকটা রিমার সামনে এনে রাখলো তার মা। রিমার মনটা আনন্দে নেচে উঠল যখন শুনলো রুশান নিয়ে এসেছে এটা। তার মানে রুশানও এসেছে আজ। কিন্তু যখন শুনতে পেল রুশান আসেনি, বরং গতকাল এটা দিয়ে আবার চলে গেছে, তখনই রিমার সব খুশি হাওয়ায় মিলিয়ে গেল। কিছুক্ষণ নিশ্চুপ থেকে সামনে থাকা কেকটা ছুঁড়ে ফেলে দিল সে। ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে গেল কেক। রাগী দৃষ্টিতে রিমা বলে ওঠে, আমি কারো দায়িত্ব বা করুণা হতে চাইনি, আর কাউকে বলিও নি দায়িত্ব পালন করতে বা করুণা দেখাতে। কেমন বিচিত থাকে যে আসার সময় পায় না। আমি কি তার কাছে কেক চেয়েছি, নাকি শুধু নিজের দায়িত্ব ভেবে এটা দিয়ে গেছে? এসব করুণা করা জিনিস আমার লাগবে না। বলে সেখান থেকে চলে গেল রিমা। আরিশা আন্টি আবার গিফটের প্যাকেটটাও তাকে দিল না আর, কারণ এই মুহূর্তে এর ভেতর অমূল্য রত্ন থাকলেও এই কেকের মতোই হবে। আর গিফট শব্দটা অমূল্যই, যার কোনো মূল্য নেই। কেউ ভাবেনি আজ 25 তারিখে এসে সেই কয়েকদিন আগের তুষারের সাথে ঘটে যাওয়া ঘটনাটা আবার মাথা চাড়া দিয়ে উঠবে। সব তো ঠিকঠাকই ছিল। এদিকে রুশান নেই। সেই চলে যাওয়ার খবর শুনতেই তাদের সেই শত্রুরা আবারও জেগে উঠল। নিলয়ও নেই, রুশানও নেই। আজ ফ্রেন্ডস মহলে শুধু আছে তিনজন, রাজ, নিবিড় আর তুষার। বাসা থেকে নেমে রাস্তার পাশে সিমেন্ট বাঁধা একটা জায়গায় বসলো তারা। নিবিড় কিছুটা হেঁটে একটা দোকান থেকে তিনজনের জন্য 3 কাপ চা নিয়ে আসলো। তিন বন্ধু মিলে চায়ের কাপে চুমুক দিল আর গল্প করছে নিজেদের মতো। আজ শুক্রবার হওয়ায় রাজও যায়নি আরোহীকে পড়াতে, তাই তিনজন একসাথেই। ফ্রেন্ডস মহলে এক দুজন উধাও হয়ে গেল তা খালি খালি মনে হবে, এটাই স্বাভাবিক। ওদেরও তাই হচ্ছে। নিলয় নেই, রুশানও নেই, শূন্যতা তো অনুভব হবে। আর এতদিন খুঁজেও নিলয়ের কোনো খোঁজ পাওয়া গেল না। হঠাৎ পেছন থেকে কয়েকজন লোক এসে রাজ, নিবিড় ও তুষারের মুখে রুমাল চেপে ধরল। প্রথমে বিষয়টা বুঝতে পারলেও পরক্ষণে আর কিছু মনে নেই তাদের। সামনে একটা গাড়ি এসে দাঁড়ায় আর লোকগুলো তাদের চারিদিকে ওদের তিনজনকে গাড়িতে তুলে নিয়ে আবার স্বাভাবিকভাবে রাস্তায় ছুটে চলল। রিমা চুপচাপ রুম থেকে বেরিয়ে মায়ের রুমে যায়। দেখে মায়ের রুমের ওয়ার্ড্রোবের উপর একটা গিফট বক্স রাখা। তখন রাগ থাকলেও এখন কিছুটা কমেছে তার। তাই হাত বাড়িয়ে গিফট বক্সটা হাতে তুলে নিলে যে কেকের সাথে রুশানের দিয়ে গিয়েছিল ওটা নিয়ে নিজের রুমেই হাঁটা ধরল। ড্রয়িং রুমে কিছুক্ষণ দাঁড়ায় সে। সন্ধ্যায় ছুঁড়ে ফেলা দেওয়া কেকটা সরিয়ে ফ্লোরটা পরিষ্কার করে নিল তার মা। কেন জানি নিজের মাঝে একটা অপরাধ বোধ জেগে উঠল রিমার মাঝে। 7-5 না ভেবে চুপচাপ চলে গেল নিজের রুমে। খাটের উপর বসে একটা ছুরি দিয়ে আস্তে আস্তে খুললো গিফট বক্সটা। খুলতে একটু অবাক হলো সে। এটা তার 19তম জন্মদিন। তার মানে সে বড় হয়েছে। এমন মেয়েকে শাড়ি চুড়ি গিফট দেওয়া মানায়, কিন্তু রুশান দিল সেই বাচ্চাদের মতো একটা টেডি। আশ্চর্য, এই 19 বছর বয়সে এসে এই পুতুল দিয়ে কি করব? আবার কিন্তু রাগ হচ্ছে তার। রাগের ওমা, সাথে দেখি একটা নীল চিরকুটও আছে। মাঝে একটু হাসলো রিমা। মুখ ফুসকে হেসে ফেলা যাকে বলে। হেলান দিয়ে বসে টেডিটাকে এক হাতে নিজের সাথে চেপে ধরে অন্য হাতে চিরকুটটা মেলে ধরল সে। যেখানে প্রথমেই সম্বোধনটাই হলো টিয়া পাখি। রিমার মুখে হাসি ফুটলো। কত সুন্দর একটা সম্বোধন। যাই হোক, এবার চিঠিতে যাই। প্রিয় টিয়া পাখি, প্রথমে সরি বলছি এই জন্মদিনে তোর পাশে থাকতে না পারার জন্য। তোকে এতটা গুরুত্ব দেওয়ার পরও তোর স্পেশাল দিনে আমি তোর পাশে থাকতে পারছি না। কারণ তো নিশ্চয়ই আছে, তাই না?
নিশ্চয়ই রাগ করে আছিস। আচ্ছা এক কাজ কর, চিঠিটা নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছিস, এবার রাগে মুখটা নিয়ে আয়নার দিকে তাকিয়ে দেখ কেমন লাগে। কি তাকিয়ে একটু পর হেসে দিলি, তাই তো? এবার রাগে লোক আর হাস্যজ্জ্বল লোকের মাঝে একটু পার্থক্য খোঁজার চেষ্টা কর। আচ্ছা সব কিছু বাদ, তুই এত কিছু বুঝবি না, তাই প্রথমে সম্বোধনটা টিয়া পাখি দিয়েছি, কারণ এই পাখি বুঝে কম চিল্লায় বেশি, ঠিক তোর মতো। এতটুকু পরে এবার রাগ উঠল রিমার। প্রত্যেক জায়গায় সুন্দর মুহূর্তটায় একটা না একটা কিছু করে রাগ উঠিয়ে দেয় এই ছেলে। এটা কি তার স্বভাব নাকি ইচ্ছে করে এমন করে রাগানোর জন্য? শেষে আবার লিখে দিল। হ্যাপি বার্থডে আমার টিয়া পাখিটা। রিমার রাগে পিটপিট করতে করতে বলতে লাগলো, গোষ্ঠী কিলাই তোর সম্বোধনের। আমি টিয়া পাখি হলে তুই? কিছু বলতে চেয়েও খুঁজে পাচ্ছে না হয়তো। এরই মাঝে মা রুমে আসার শব্দ পেতে চিঠিটা পেছনে লুকায় নিল রিমা। রাজ চোখ মেলে তাকিয়ে দেখে অন্ধকার একটা রুম, তাদের তিনজনকে বেঁধে রাখা হয়েছে। বাইরে থেকে আসা লাইটের মৃদু আলোয় ভেতরটা ঝাপসা হয়ে দেখা যাচ্ছে অল্প স্বল্প। রাজ মাথা তুলে কয়েকবার ডাক দিল, চোখ খুলে নিবিড় ও তুষার দুজনে। তাদের পরিস্থিতি বুঝতে কয়েক সেকেন্ড সময় লেগে গেল। তুষার ছোটার জন্য একটু জোরাজুরি করলো, লাভ হলো না। নিবিড় ভয়ার্থ গলায় বলে, ভাই এটা কি স্বপ্ন নাকি বাস্তব? রাজ চুপ থাকলে তুষার বলে, আমারও তো একই প্রশ্ন। নিবিড় আবার বলে, বাস্তব হলে এই আমরা কোথায় ফেসে গেলাম? কয়দিন আগে তো আমার গার্লফ্রেন্ডগুলো আমাকে এভাবেই বেঁধে রেখেছিল। তুষার বলে, ভাই এখন গার্লফ্রেন্ডের চিন্তা বাদ দিয়ে এখান থেকে বাঁচার উপায় বের কর। এটাও বুঝতে পারছি না এটা কোন জায়গা। এদিকে চুপচাপ বসে আছে রাজ। চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে তার, যেন সব এলোমেলো করে দিবে সে। কারণ লাইফে তাকে এইভাবে বেঁধে রাখার সাহস দ্বিতীয় কেউই করেনি। তখনই দরজায় আওয়াজ হলো, সেই সাথে অন্ধকার ঘরের লাইট জ্বলে উঠল আর একটা ছেলে ভেতরে প্রবেশ করলো। তুষার চিনতে পারলো তাকে। সেদিনের রেস্টুরেন্টে ঝামেলা হওয়া সেই ছেলেটা। শুনেছিল অনেক আগে তুষারকে খুঁজেছিল তারা, এরপর আর খোঁজেনি। কেন খোঁজেনি সেটা জানে না সে। ভেবেছিল হয়তো ওরা আর ঝামেলা বাড়াতে চায় না, তাই। এরই মাঝে ছেলেটা একটু হেসে তুষারের সামনে বসলো, বলল, মেয়ের সামনে সেদিন তুই খুব হিরোগিরি দেখালি, আজ দেখা তোর হিরোগিরি। তুষার ঠান্ডা মাথায় বলে, দেখুন আমি মোটেও হিরোগিরি দেখাইনি। একজন মেয়ের সাথে অন্যায় হচ্ছিল, আমার যেটুকু কর্তব্য ছিল আমি তাই করতে চেয়েছি। ঝামেলাটা আপনি বড় করেছেন। ছেলেটা হাসতে হাসতে বলে, সেদিনের বুকের ব্যথাটা আজও কমেনি, আর তোকে না মারার পর্যন্ত কমবেও না। সাথে তোর বন্ধুরাও বিপদে পড়ে গেল। বলে মুখ দিয়ে কয়েকবার চুসুচো শব্দ করলো সে। এরপর আবার বলে, তোর আরেকটা ফ্রেন্ড আছে না, রোশান না কি যেন নাম, পাঠিয়েছিলাই না? সেদিন এসে অনেক বড় ফাফর নিয়েছিল, বাবার কারণে কিছু করতে পারেনি। এখন তাকে বল কিছু করে দেখাতে। এই মাঝে রাজের ফোনটা বেজে উঠলো। ছেলেটা রাজের পকেটে হাত দিয়ে ফোনটা বের করে দেখে অরিন নামের একটা নাম্বার থেকে ফোন। ছেলেটা একটু হেসে বলে, গার্লফ্রেন্ড নাকি? রাজ গম্ভীর হয়ে চুপ করে রইল। ছেলেটা আবার বলে, তাকে কি জানানো উচিত না যে তোদের তিনজনের অগ্রিম মৃত্যুর খবর না থাক, শক হতে পারে। বলে আবার রাজের পকেটে ফোনটা রেখে দিয়ে বলে, ওকে গুড নাইট, কালকে সকালে দেখা হবে আবার। বলে লাইট অফ করে আগের মতো দরজা বন্ধ করে চলে গেল ছেলেটা। এদিকে নিজের টিমের প্রধান লোকেদের একসাথে নিয়ে একটা বড় টেবিলে একটা ছক বানিয়ে নিল রোশান। কে কোন দায়িত্বে থাকবে একে একে সবাইকে বুঝিয়ে দিচ্ছে সে। কারণ সবাইকে একসাথে থাকতে পারবে না, একে একে আলাদা হয়েই যেতে হবে সবাইকে। হয়তো মারো নয়তো মরো, হয়তো মেরে আসবে নয়তো মরে আসবে। তবুও যেন নিজের দায়িত্ব থেকে একদম পিছু পা না হটে কেউ। সবাই মনোযোগ দিয়ে ছক দেখার, আর রুশান যা যা বোঝাচ্ছে তা বুঝে নিচ্ছে। আজ রাত পার হলে কালকে 26 তারিখ, আর কালকের মাঝেই সব টিম সাজিয়ে তুলতে হবে। তাদের 50 জন 5 টিমে ভাগ হলো, আর মিশনের সময় সবাই একা একা ওদের পিছু নিবে। যে যে জায়গাটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ ওখানেই 2 জন থাকবে। পাখির কিচিরমিচির ডাকে কানে ভেসে আসে পূর্ব দিগন্তের সূর্যের সোনালি আলো ফুটে উঠেছে, যা নতুন দিনের সূচনা। ধীরে ধীরে এই সোনালি রং সাদা হয়ে উঠবে, সেই সাথে বাড়তে থাকবে তেজও। এদিকে সকাল হতেই রাজ নিবিড়
ও তুষারকে রুম থেকে বের করে আলাদা আলাদা জায়গায় নিয়ে যাওয়া হলো। ঘর থেকে বাইরে বাড়ির পেছনটায় দু হাত উপরে বেঁধে ঝুলন্তের মতো করে বাঁধা হলো তাদের। আর ছেলেটাও তার বাবা টেবিলে বসে ওদের নানার কথা জিজ্ঞেস করছে। নিবিড় মাঝে মাঝে উত্তর দিল, বাকি দুইজন চুপ হয়ে আছে। নিলয় এখানে থাকলে হয়তো ছেড়ে দেওয়ার জন্য কেঁদে কেটে একাকার অবস্থা করে ফেলতো। লোকটা কোমর থেকে একটা পিস্তল বের করে টেবিলের উপর রাখলো। প্ল্যান হলো ওদের 3 বন্ধুকে একসাথে গুলি করে মারা। তুষারের বুকটা ধুপ করে উঠলো, কারণ তার কিছু হয়ে গেলে তার মা বোনের কি হবে। রাজ এখনো নিশ্চয়। গতকাল থেকে একটা কথাও বলেনি সে, শুধু চোখ দুটো রক্তিম হয়ে উঠে আছে তার। ওদের 3 বন্ধুকে নিয়ে হাসাহাসি করছে ওইখানে থাকা সব মানুষ। এর মাঝে বাইক নিয়ে কারো আগমন ঘটায় সবাই হাসি থামিয়ে সেই দিকে তাকায়। দেখে হেলমেট পরা একটা কম বয়সী ছেলে বাইক থেকে নেমে তাদের দিকে এগিয়ে আসছে, আর এসে ওদের সকলের সামনে চেয়ার টেনে বসে গেল। দেখে মনে হচ্ছে বুকে একটুও ভয় ডর নেই, তবে হেলমেট পরে থাকার কারণে কেউ চিনতে পারছে না তাকে। 2 পা এদের সামনে টেবিলে উঠিয়ে বসলো ছেলেটা। ওর কাণ্ডে আশেপাশে সবাই হতবাক। কেই ছেলে? ছেলেটা হেলমেট খোলার পর লোকটা কিছু বলতে গিয়েও থেমে গেল। গাল হা করে তাকিয়ে রইল ওর দিকে। শরীর জুড়ে অদ্ভুত এক কাঁপুনি সৃষ্টি হলো তার। হেলমেট খোলা মাত্র এই ছেলেটাকে চিনতে এক মুহূর্ত দেরি হয়নি তার। অজান্তেই মুখ দিয়ে ফিসফিস করে বেরিয়ে যায়, নিলয় আপনি? এরই মাঝে নিলয় তাকে থামিয়ে দিয়ে বলে, মুখ একদম বন্ধ। তাদের মাঝে ফিসফিস কথাগুলো ওরা ছাড়া আশেপাশের তেমন কেউই শুনতে পায়নি। নিলয় উঠে দাঁড়িয়ে বলে, ওরা 3 জনই ফ্রেন্ড হয় আমার। ওদের গায়ে একটা ফুলের টুকা পড়লো, প্রত্যেকটা বুলেট তোদের বাপ ছেলের বুকে গিয়ে পড়বে। বলে টেবিল থেকে পিস্তলটা নিয়ে রাজ, নিবিড় আর তুষারকে বেঁধে রাখা দড়ির দিকে 3 রাউন্ড গুলি চালায় নিলয়। একদম নির্ভুল টার্গেট বাঁধন খুলে যায় ওদের 3 জনেরই। আর নিলয় হাতের ইশারায় ডেকে ওদের নিয়ে বেরিয়ে যায় এখান থেকে। নিবিড় ও তুষারের মুখ একদম বাকরুদ্ধ হয়ে আছে, সেই সাথে অবাকের চরম পর্যায়ে রাজ নিজেও। নিলয়ের মতো একটা ভীতু সরল প্রকৃতির একটা ছেলের এমন রূপ যেন নিজের চোখেও দেখো বিশ্বাস করতে পারছে না তারা। এটি কি সত্যি নিলয়, নাকি ওর রূপে অন্য কেউ? মেইন রোডে এসে নিলয় একটা ছেলেকে বাইকটা দিয়ে ওদের 3 জনের সাথে হাঁটতে লাগলো। হয়তো ছেলেটার বাইক এমন কিছু হবে। আর মুচকি এসে বলে, কিরে পাপুরটা কেমন নিলাম? হ্যাঁ, নিবিড় মাথায় হাত দিয়ে বলে, নিলয় ভাই আমি বিশ্বাস করতে পারছি না, এটা তুই? আর এতদিন কোথায় ছিলি তুই? তোকে কত খুঁজেছি আমরা। হেসে বলে, তোরা বন্ধুকে বাড়ি থেকে বের করে দিলেও সে তোদের ভুলে যায়নি। বন্ধুর বিপদ শুনে আর রাগ করে থাকতে পারিনি, ছুটে চলে এলাম। বলেই পাশ দিয়ে যাওয়ার সময় একটা ছোট ট্রাক দাঁড় করাইছে আর ড্রাইভারকে বলে, ভাই আমরা তো একটু সামনে যাব, আর নিয়ে যাবেন? লোকটা হয়তো ভালোই ছিল তাই বলে। আচ্ছা ওঠেন। নিবিড় তুষার প্রথমে উঠে গেল, এরপর রাজকেও তুলে নিল, তারপর নিলয় নিজে উঠে গেল। গাড়ি চলছে, সেই সাথে উঠছে সবার চুল। তুষার এখনো অবাক ভঙ্গিতেই বলে, ভাই আজ কি দেখালি এটা? তুই কি মাফিয়া দলের কেউ? নিলয় হাসতে হাসতে বলে, ভাই বিশ্বাস কর, আমি নিজেও জানি না এত বড় ফাপুর আমি কিভাবে নিয়েছি। আর তোদের বাঁচাতেই হবে, এটা ভেবে কিভাবে যেন হয়ে গেছে এটা। নিবিড় পাশ থেকে ফোরন কেটে বলে, সব না হয় মানলাম, আমাদের বাঁচাতে তোর শরীরে একটা আলাদা হিট চলে এসেছিল, কিন্তু তুই গুলি চালানো শিখলি কিভাবে? তাও আবার এত নির্ভুল। নিলয় বলে, আমার বাবা ছিল একজন পুলিশ অফিসার, স্বপ্ন ছিল আমাকেও পুলিশ অফিসার বানানো। আর তাই আমাকে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি করিয়েছিল ছোট্টকালে। সেখান থেকে এই পিস্তল চালানো শিখেছি। নিবিড় ও তুষার দুজনেই একসাথে বলে, তোকে যেন আজ চিনতেই কষ্ট হচ্ছে আমাদের। মনে হচ্ছে একটা স্বপ্নের মধ্য দিয়ে পার করছিস সব। বিনিময়ে একটু হাসলো নিলয়। চুপচাপ খোলা আকাশের নিচে ছুটে চলল সবাই। অপরদিকে রাজের মুখে নেই কোনো প্রশ্ন, নেই কোনো অবাক হওয়ার ছাপ, শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় ও রাজের দিকে তাকাতে চোখাচোখি হয়ে যায় দুজনের। চোখাচোখি হয়ে তাকিয়ে আছে একে অপরের দিকে। আজ এই দৃষ্টিতে কোনো করুণতা নেই, খুব ভয়ঙ্কর এই দৃষ্টি। নিবিড় ও তুষার অপর পাশে দাঁড়িয়ে আছে। রাস্তায় একটু জ্যাম লেগে যাওয়া একটু বিরক্তি নিয়ে সামনের দিকে তাকালো নিবিড়। পাশ থেকে তুষার এক হাতে নিবিড়ের কাঁধে বারবার টাচ করলে নিবিড় তার দিকে
ফিরে তাকায়, দেখে তুষার একটি সিএনজির দিকে তাকিয়ে আছে আর নিবিড়ের দিকে চেয়ে বলে, ভাই দেখ মেয়েটা কত সুন্দর। কিন্তু আজ নিবিড় একদম ভদ্র ছেলের মতো অন্যদিকে তাকিয়ে বলে, এরা নারী না, এরা বিষধর সাপ। আমি আর এসবের মাঝে নেই। যেই সবল খাইলাম তার চেয়ে বরং সৌন্দর্যটা তুই একাই উপভোগ কর। আমাকে এসবে ডাকিস না ভাই, আমি একদম ভালো হওয়ার চেষ্টা করছি এখন। পাশ থেকে নিলয় বলে ওঠে। আল্লাহ তাহলে তোকে হেদায়েত দান করছে। তুষার হাত নাড়িয়ে বলে, আরে ওর এসব মিথ্যা ভাষণ কেন কানে নিচ্ছিস ভাই? শরীরে হয়তো এখনো ব্যথা আছে তাই এসব বলছে। কয়দিন পর যখন শয়তানে আবার লাড়া দিবে তখন দেখিস। নিবিড় একটা শ্বাস নিয়ে বলে, না ভাই, একদম ভালো হয়ে যাব। আর রিলেশনে জড়াবো না। মেয়েরা হলো বহুরূপী। ওই দিন বিকেলেও তো সবাই কত বাবু সোনা ডেকে ডেকে কথা বলছিল। নিলয় অবাক হয়ে বলে। মূল কাহিনীটা কি? তুষার হাসতে হাসতে বলে। তোকে বাসায় গেলে বলবো সব। নিলয় এবার রাজের দিকে চেয়ে বলে, কি হলো ভাই, তুমি আমার দিকে সেই তখন থেকে তাকিয়ে আছো কেন? আসার পর থেকে একটা কথাও বলছো না। অতি কষ্টে পাথর হয়ে গেছো নাকি? রাজ এবার নীরবতা ভেঙে বলে, আমি ভাবছি তুমি নিলয় না অন্য কেউ। এই কয়দিনে এত চ্যাটাং চ্যাটাং কথা শিখলে কোথা থেকে? নিলয় এবার নিবিড় ও তুষারের দিকে চেয়ে বলে, কি রে ভাই, বন্ধু বান্ধবের সাথে একটু শান্তিতে কথা বলতে না পারলে কার সাথে বলবো বল? নিবিড় তুষার দুজনই একসাথে বলে ওঠে। তোকে তোকে চিনতে চিনতে আমাদেরও আমাদেরও খুব খুব কষ্ট কষ্ট হচ্ছে। হচ্ছে। নিবিড় ও তুষারের অনেক কিছুই এভাবে একসাথে মিলে যায়। সারাক্ষণ দুজন একসাথে থেকে মেয়েদের পিছু ঘোরা আরো অন্যান্য আকাম করতে করতে ধীরে ধীরে একজন আরেকজনের ফটোকপি হয়ে যাচ্ছে। অনেক ঘোরাঘুরির পর তারা বাসায় এসে পৌঁছালো, তখন প্রায় দুপুর ঘনিয়ে এলো, প্রায় 12টার কাছাকাছি। এদিকে ফরিদা আন্টির বাসার মাঝে চুপচাপ গম্ভীর হয়ে বসে আছে রাজ, নিবিড়, নিলয়, তুষার। চারজন একসাথে বাসায় প্রবেশ করা মাত্র ফরিদা আন্টি উঠে দাঁড়ায়। চপ করে চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো তার। প্রথমেই এগিয়ে গিয়ে নিবিড়কে কাছে টেনে নিয়ে কেঁদে দিল সে, কারণ রাজ, রুশান এরা আসার আগে নিবিড় ফরিদা আন্টির সাথে থাকতো একদম মা ছেলের মতন। এরপর একে একে সবাইকে ধরে বলল, এভাবে উধাও হয়ে গেলে আমাকে না জানিয়ে, এটা মোটেও ঠিক করনি তোমরা। নিবিড় কথা ঘোরাতে বলল, আরে আন্টি, আমরা তো নিলয়কে খুঁজতে বের হয়েছিলাম একসাথে। ইমোশনে আন্টি এতক্ষণ খেয়ালই করেনি নিলয় কয়দিন পর তার সামনে এসে দাঁড়ালো। নিলয়ের কান টেনে ধরে বলে, বন্ধুদের সাথে রাগ করে বাড়ি থেকে চলে যাওয়াটা শিখে গেছো দেখছি, অথচ আমি তোমাকে ছোট্ট বাচ্চাদের সাথে তুলনা করতাম। নিলয় ব্যথায় আর্তনাদ করে উঠলেও বাকি সবাই হাসতে শুরু করল। দুপুরে খাওয়া শেষে রুমে একা একা বসে ল্যাপটপে অন করে রাজ। ক্রিমিনাল রেকর্ডে নিলয় নামের 8 জন ছেলেকে খুঁজে পেল সে, যারা একবার করে হলেও ধরা খেয়ে ক্রিমিনাল হিসেবে পরিচিত পেয়েছে। কিন্তু ওই 8 জনের সাথে কোনোভাবেই এই নিলয়ের কোনো মিল পায়নি। তবুও সন্দেহ থেকেই যায় মাথার মাঝে। অন্যান্য সাইট খুঁজতে থাকে সে, কিন্তু না, সন্দেহজনক কিছুই দেখতে পাচ্ছে না নিলয়ের। কলেজের কাছে নিলয়ের বাবার আইডি কার্ডের ফটোকপি ছিল এই বাসায়। ওটা নিয়ে নিলয়ের বাবার ডিটেলস খুঁজে বের করে দেখে ওর বাবা আসলে পুলিশের লোক ছিল। 8 বছর আগে সিলেট কোনো মিশনে গিয়ে কিছু সন্ত্রাসীদের হাতে মৃত্যু হয় তার। তার মানে এটা নিশ্চিত হলো যে নিলয় গাড়িতে যা বলেছে তা মোটেও মিথ্যে কিছু বলেনি। তাহলে কি নিলয় বন্ধুদের বাঁচাতে নিজের অজান্তে এমনটা করে ফেলেছে? তবুও সন্দেহ থেকেই যায় কিছুটা। সন্ধ্যার পর স্যার, আপনি কি একটা বিষয় লক্ষ্য করেছেন? টেবিলে 2 হাতের উপর থুতনিটা রেখে প্রশ্ন করে আরোহী। রাজ বইয়ের থেকে মনোযোগ সরিয়ে আরোহীর দিকে চেয়ে বলে, সোজা হয়ে বসো। আর কি বিষয় সেটা? আরোহী ওভাবেই থেকে মুগ্ধতার দৃষ্টিতে চেয়ে বলে। আপনি রাজ একটু অবাক হয়ে বলে। আর মানে? আরোহী এবার সোজা হয়ে বসে বলে, মানে হলো, আপনি যখন প্রথম এসেছিলেন তখন খুব বলদ প্রকৃতির। এতটুকু বলায় রাজ আরোহীর দিকে তাকাতে আরোহী থেমে গিয়ে বলে, মানে কেমন যেন ছিলেন, আর এখন একটু স্মার্ট হয়ে গেছেন। পুরোপুরি না, তবে আগের তুলনায় কিছুটা। রাজ এবার বই বন্ধ করে আরোহীর দিকে তাকিয়ে বলে, পড়াশোনায় মনোযোগ আছে তোমার, নাকি শুধু এসব নিয়ে ভাবো? আরোহী এবার একটু রাগ করেছে এমন ভাব নিয়ে বলে,
ছোট থেকেই পড়াশুনো নিয়ে ভেবে আসছি, আর কত ভাববো? ওসব ভাবতে এখন আর ইচ্ছে করে না আমার। রাজ প্রকুচকে বলে। তো কি করতে ইচ্ছে করে? আরোহী একটু লাজুক ভঙ্গিতে বলে। ভালো একটা মানুষ খুঁজে প্রেম করতে ইচ্ছে করে। রাজ অবাক ভঙ্গিতে বলে। আস্তাক ফিরুল্লাহ, তওবা তওবা। যা শুনে মুখ চেপে হেসে ওঠে আরোহী, কিন্তু তার হাসি বেশিক্ষণ রইল না রাজের ধমক শুনে। রাজ রাগী চোখে তাকিয়ে বলে। থাপ্পড় দিয়ে গাল লাল করে দিব এসব চিন্তা করলে। বয়স কত তোমার? আরোহী মুখ কালো করে বলে। 18 বছর। রাজ বলে। আরোহী তোমার এখনো প্রেম করার বয়স হয়নি, চুপচাপ পড়া শুরু করো। আবার বলে। একটা মেয়ের বিয়ের বয়স হলো 18 বছর। আমার তো 18 বছর হয়ে গেছে, এখনো আমাকে বিয়ে দিচ্ছে না তারা। রাজ এবার হতাশ হয়ে কপালে হাত দিয়ে চুপচাপ আরোহীর দিকে তাকিয়ে রইল। যদিও আরোহীকে এই কয়েক মাসে কিছুটা হলেও বুঝতে পেরেছে সে আরোহী এইসব অশান্তি থেকে মুক্তি পেতে চায়। ছোট থেকে ফ্যামিলিতে প্রবলেম দেখে সে বিরক্ত। বিশ্বস্ত একজন মানুষের হাত ধরে এইসব থেকে দূরে কোথাও চলে যেতে চায় সে। রাত তখন 9টা। ভেতর থেকে মারের শব্দের সাথে মানুষের আর্তনাদের শব্দ ভেসে আসছে কানে। শার্টের হাতা একটু উপরের দিকে তুলে ভেতরে প্রবেশ করে রাজ। ভেতরে 2টা লোককে উলঙ্গ করে ঝুলিয়ে বেধড়ক মারছে কয়েকজন লোক। সকালে রাজ ও তার বন্ধুদের বেঁধে রাখা সেই লোকটা আর তার ছেলেকে। পরনে একটা শর্ট প্যান্ট ব্যতীত আর কিচ্ছু নেই তাদের। সারা শরীরে মারের দাগ ফুটে উঠেছে। রাজের ইশারা পেয়ে ছেলেগুলো আবার মারতে শুরু করলো ওদের। আর রাজ একটা চেয়ারে পায়ের উপর পা তুলে আরাম করে বসে চক্ষু তৃষ্ণা মেটাচ্ছে। চোখ দুটো গতকাল থেকেই তার থেকে তৃষ্ণার্ত হয়েছিল। এদের মারের দৃশ্য আর আত্মচিৎকার নিজ চোখে দেখার তৃষ্ণা এটা। কিছুক্ষণ পর রাজ ইশারাদের থামিয়ে দিয়ে ওদের দুজনের সামনে দাঁড়ায়। ছেলেটা মাথা তুলে রাজের দিকে তাকানোর শক্তি পাচ্ছে না। এক হাতে ছেলেটার মুখ উপরে তুলে বলে। সবাইকে তুষারের মতো অসহায় ভেবে ভেবে ভুল করাটা সবচেয়ে বেশি বোকামি। উঁচু আর গর্ত দুটো সময় মনে করে দৌড়াতে থাকলে হয়তো উঁচু থেকে গড়িয়ে পড়তে হবে, নয়তো গর্তে হারিয়ে যেতে হবে। এটাই স্বাভাবিক। রাজ কিছুটা দূরে হেঁটে একটা পাত্র থেকে এক মুঠো লবণ নিয়ে নিল আর সামনে গিয়ে ছিটিয়ে দিল লোকটার গায়ে। লোকটা চিৎকার করে যেন বন্ধ রুম ফেটে যাওয়ার উপক্রম। এতক্ষণ মারের পর ব্যথার সাথে এমন লবণ ছিটানোর জ্বালা পোড়া যেন মৃত্যু যন্ত্রণার মতোই মনে হচ্ছে তার। রাজ হাত ছেড়ে আবার চেয়ারে গিয়ে বসলো। এবার ছেলেটার দিকে তাকালো সে। খোঁজ নিয়ে দেখেছিল ছেলেটার নামে 7টা রেপ কেস আছে আর একটারও ন্যায্য বিচার হয়নি। ক্ষমতার জোরে ছাড়া পেয়েছে প্রতিবার। বিপরীত মানুষগুলো ধর্ষণের মামলা করেও কোনো বিচার না পেয়ে কান্না ছাড়া কিছুই করতে পারেনি। কিন্তু রাজ বিস্তারিত জানার পর ছেলেটার বিচার হওয়া যেন বাধ্যতামূলক মনে হলো। এইসব মানুষ যত দিন মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে তত দিন একের পর এক অপরাধ করেই যাবে। এদেরকে বাঁচিয়ে রাখলেও হত্যা করতে হবে তাদের নোংরা মানসিকতার। ছেলেটার দিকে তাকিয়ে একটু হাস্যোজ্জ্বল হাসলো রাজ। আজকের পর থেকে ছেলেটা বেঁচে থাকবে, তবে আর কোনো অসুস্থ মানসিকতা জেগে উঠবে না তার। চাইলেও আর কারোর সাথে অন্যায় করার শক্তিটুকু থাকবে না তার। প্রত্যেক ধর্ষকেরই এমন হওয়া উচিত। এরপর রাজ ইশারা দিতে দুজন ডাক্তার বেরিয়ে আসে ভেতর থেকে। রাজ ওদের দিকে যে আবার ছেলেটার দিকে তাকালো। ছেলেটার বিষয় বুঝতে পেরে চিৎকার করে উঠল। রাজের দিকে চেয়ে বারবার অনুরোধ করতে লাগলো একবার মাফ করে দেওয়ার জন্য। এরপর আর কোনো মেয়ে মানুষের দিকে চোখ তুলো তাকাবে না সে, না কারো সাথে অন্যায় করবে। কিন্তু ছেলেটার চিৎকার রাজের কান স্পর্শ করছে না। চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেল সে, কারণ রাত গভীর হয়ে আসছে। ওদিকে তার জন্য অপেক্ষা করছে তার বন্ধুরা। রুশানের বাড়ির কি যেন জায়গা জমির ঝামেলা বলেছিল, ওটা কি এখনো মিটমাট হয়নি? সবার সামনে নাস্তা দিতে দিতে কথাটা বলল ফরিদা আন্টি। নিবিড় খাবার মুখে তুলে বলে। কথা হয়নি তার সাথে, বলেছিল কয়েকদিন লাগতে পারে। বোঝে নেই তো, জায়গা জমির ঝামেলা শেষ হলেই চলে আসবে। ফরিদা আন্টি নাস্তা মুখে তুলে বলে। তুষার কোথায়? নাস্তা করতে ডাকনি তাকে? নিবিড় একটু গলা টেনে সিঁড়ির রুমের দিকে তাকালো। তুষারকে না দেখেই বলে, হয়তো ফ্রেশ হচ্ছে, চলে আসবে এখনই। আজ একটু দেরি করে উঠল তুষার, তবুও শরীর ক্লান্ত হয়ে আছে।
অলসতা কাটতেই ছাদে গেল একটু হাঁটাহাঁটি করবে ভেবে। গায়ে একটা সেন্টু গেঞ্জি আর পরনে একটা হাফ প্যান্ট। দু হাত দুই দিকে মেলে দিয়ে ক্লান্তি ছাড়াতে খেয়াল করলো পাশের বাড়ির ছাদে মেয়েটা টবগুলোতে পানি দিচ্ছে। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে এক দৌড়ে রুমে চলে আসে তুষার। রুমে এসে পেস্ট আর ব্রাশ নিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল 5G গতিতে। 1 সেকেন্ডও সময় অপচয় করা যাবে না। ওয়াশরুম থেকে বেরিয়ে দ্রুত শার্ট প্যান্ট পরে হাতে ঘড়ি লাগিয়ে জুতাগুলো খুঁজতে লাগলো। তারপর খুঁজে বের করে জুতা পরে সানগ্লাসটা হাতে নিয়ে দৌড়ে চলে গেল ছাদে। ছাদের ওই মেয়েটাকে ইমপ্রেস করতে হবে। একেবারে ফিটফাট হয়ে ছাদে গিয়ে দাঁড়ায় তুষার, কিন্তু ততক্ষণে মেয়েটা চলে গেল ছাদ থেকে। হালকার উপর একটা ছ্যাঁকা খেলো তুষার। তার এতক্ষণ ধরে সাজগোজ সব বৃথা গেল। কিছুক্ষণ ঘোরাঘুরি করেও মেয়েটাকে আর দেখলো না। ওদিকে বাকিদের নাস্তা প্রায় শেষের দিকে। নাস্তা শেষে চায়ের কাপে চুমুক দিল তারা। তুষার ওভাবে গোমরা মুখ করে নিচে নেমে আসলো। আসার পর নিবিড় একটু উপর নিচে তাকিয়ে বলে, কে রে, এভাবে জামাই সেজে সকাল সকাল কোথায় রওনা দিলি? তুষারও চুপচাপ থেকে কিছুক্ষণ পর বলে, কোথাও যাচ্ছি না, ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে আছি। নিবিড় ফোন দেখে বলে, ভার্সিটির তো এখনো 2 ঘন্টা বাকি। তুষার বিরক্তি নিয়ে বলে, ঘ্যান ঘ্যান করিস না তো। ভার্সিটির ক্লাস শেষ হওয়ার পর অরিন একটা শপিং ব্যাগ হাতে নিয়ে এসে রাজের হাতে দিল, যেখানে ছিল একটা পাঞ্জাবি। রাজ প্রথমে অবাক হলেও পরে হাতে নিয়ে দেখতে লাগলো, কারণ কারো গিফট ফিরিয়ে দেয় না রাজ, কিন্তু অরিনের বারবার এমন করে তাকে ঋণী করে দিচ্ছে। রাজ এখন পর্যন্ত তাকে নিজে থেকে কিছুই দিতে পারেনি। এরই মাঝে একটা মেয়ে একটা ফুল হাতে তাদের সামনে দাঁড়ালো। অরিন বসার জায়গা করে দিয়ে বলে, কি রে তিথি, ফুল কার জন্য নিয়ে এলি? তিথি ফুলটার দিকে তাকিয়ে বলে, আমি নিয়ে আসিনি, আমাকে দিয়েছে একজন। অরিন একটু হেসে বলে, মানে প্রপোজ? তিথি লজ্জা ভঙ্গিতে মাথা তবে এই মুহূর্তে আমার কি করা উচিত বুঝতে পারছি না। বেস্ট ফ্রেন্ড হঠাৎ প্রপোজ করে বসেছে, না পারছি অ্যাকসেপ্ট করতে, না পারছি ফিরিয়ে দিতে। নেড়ে বলে, অরিন বেস্ট ফ্রেন্ড হয়েছে তাতে কি, এতে আরও সুবিধা ভালো। তোদের একসাথে 2টা সম্পর্ক থাকবে, আর একজন আরেকজনের সাথে মন খুলে সব শেয়ার করতে পারবি, কোনো জড়তা থাকবে না। তোর যদি মনে হয় ছেলেটা ভালো, তুই তার সাথে ভালো থাকবি বা সে তোকে ভালো রাখবে, তাহলে অ্যাকসেপ্ট করে ফেল। বেস্ট ফ্রেন্ড জীবনসঙ্গী হলে তা তো আরও সুন্দর হয়। সারা জীবন সে শুধু তোর স্বামী না, একজন ভালো বন্ধুও হবে। বলে। অরিনের কথায় গুলোতে কেমন অদ্ভুত অনুভূতি হলো রাজের মাঝে। এটা আজ নতুন করে শুরু নয়, বেশ কয়েকদিন ধরে অনুভূতিগুলো কেমন অবাধ্য মনে হচ্ছে তার। কিছুতেই কন্ট্রোলে থাকে না, আউট অফ কন্ট্রোল। তাই রাজ একটু জড়তা নিয়েই বলে ওঠে, আচ্ছা আমি আসি, হ্যাঁ বাকিরা অপেক্ষা করছে। বলেই আর 1 সেকেন্ডও দাঁড়ালো না রাজ। হনন করে চলে গেল কিছুটা দূরে গিয়ে আবার পেছনে ফিরে অরিনের দিকে তাকালো সে। মুখে একটু হাসি ফুটে উঠলো, আবার উল্টো দিকে ঘুরে তা আড়াল করে নেয় রাজ। অরিনের দিকে চেয়ে তিথি বলে, আচ্ছা তোর আর রাজের মাঝে কি কোনো কিছু চলছে? আই মিন রিলেশনশিপ? অরিন মাছি তাড়ানোর মতো বলে, বিষয়টা ছুঁড়ে ফেলে দিয়ে বলে, তিথি আরে ধুর, রিলেশনশিপে কেন যাব? তাও আবার ওর মতো একটা ফকিন্নির সাথে। পড়াশোনায় ভালো, আমার হেল্প করে দেখে ফ্রেন্ড বানিয়ে রেখেছি, এর চেয়ে বেশি কিছু না। না হলে ওর মতো খ্যাত ছেলের সাথে আমি কোন দুঃখে মিশতে যাব বলতো? একটু হেসে বলে। ওইদিকে নিবিড় নিলয় অপেক্ষা করছে রাজের জন্য, আর তুষারকে মুরাদ নামের একটা ছেলে এসে একটু আগে ডেকে নিয়ে গেছে। নিলয় ঘড়ির দিকে তাকিয়ে একটু বিরক্তি নিয়ে বলে, কি রে ভাই, রাজের বিড়িতে এখনো শেষ হয়নি? নিলয়ের কাঁধে হাত রেখে ভর দিয়ে দাঁড়িয়ে নিবিড় বলে, ভাই, একটা কথা তো নিশ্চয়ই শুনেছিস, পিরিতি কাঁঠালের আটা, লাগলে পরে ছাড়ে না। ওদেরও এমন অবস্থা হয়েছে, কাঁঠালের আটায় আটক হয়েছে 2 জন। তেল ছাড়া ছাড়বে না এই আটা, আর বর্তমানে এমনিতেই তেলের অনেক সংকট, সো ছাড়াছাড়ির কাজ নেই। এরই মাঝে তুষার ফিরে এলো। তুষারের দিকে চেয়ে নিবিড় বলে, মুরাদ কেন ডেকেছিল তোকে? তুষার বলে, এমনি কয়েকদিন পর দেখা হয়েছে তাই কথা বলতে। নিবিড় একটু হেসে বলে, ভাই, আমারে ওসব শিখাতে আসিস না। মুরাদের সাথে মাঝে মাঝে কেন মিশতে যাস তা কি আমি বুঝি না ভাবলি? মুরাদ কেন আমাদেরকে না ডেকে তোকে ডাকে? কারণ রতনে রতন চেনে, মাতালে চেনে মাতাল। নিশ্চয়ই আজও কোথাও বোতল ম্যানেজ করে এসেছিস। শোন, ওসব ছাই পাশ খেয়ে রাতে বাসার কিনারেও আসবি না, বুঝলি মামা? তুষার একটু অনুরোধের সুরে বলে, আজকে না, কালকে পার্টি, প্লিজ মামা এমন করিস না। একদম মুখ ফ্রেশ করে তারপর বাসায় যাব।
কোনো গন্ধ থাকবে না। তারপর নিলয়ের দিকে চেয়ে বলে, আর তুই, তোর তো আবার মুখ পাতলা, এসব আবার কাউকে বলে বেড়াবি না প্লিজ। সন্ধ্যার পর থেকেই নেমে গেল সেই লোকগুলো। উদ্দেশ্য শতাধিক মানুষ গায়েব করা, কারণ এই সময়টা সবচেয়ে উত্তম। বাজার ঘাট ভর্তি থাকে, রাস্তাঘাটে ছেলেদের আড্ডা শুরু হয়, কেউ নিরিবিলি হেঁটে হেঁটে ফোন আলাপে ব্যস্ত থাকে, আর চারপাশেটা অন্ধকার। জানাজানি হতে হতে গভীর রাত হয়ে যাবে, আর এর আগেই তাদের কাজ শেষ। মোট 47টা টিম, প্রত্যেকের টিমে 3 থেকে 4 জন করে, তার মাঝে টিম লিডার একজন করে, আর রুশানের নেতৃত্বে ওদের ফলো করে রেখেছে তার টিম। ওদের 47টা টিমের পেছনে রুশানের একজন করে মেম্বার নজর রেখেছে। প্রত্যেকজনই ছদ্মবেশে, কেউ পাগল সেজে, কেউ সিএনজি ড্রাইভার সেজে, কেউ এক কথায় কেউ চিনতে পারে না, এক কথায় কেউ চিনতে না পারে ওইভাবে ফলো করছে তারা। সবাই কানে টুপির ভেতরে লুকানো ব্লুটুথের সাহায্যে রুশানের সাথে কন্ট্যাক্ট রেখেছে, শুধু অর্ডার পাওয়া অপেক্ষায়। অপরাধীরা কিছুক্ষণ পরপর কোথাও দাঁড়িয়ে ফোনে কন্ট্যাক্ট করে, এরপর আবার চলে যায় অন্যদিকে, আর পেছন পেছন ফলো করে রুশানের টিমও। তাড়াহুড়ো করে সব করছে না তারা, আস্তে আস্তে ধীরে ধীরে করছে সব। দেখতে দেখতে রাত 9টা বেজে গেল। একটা ছাউনির নিচে বাসের জন্য দাঁড়িয়ে আছে একটা মেয়ে আর একটা ছেলে, ভাই বোন নাকি কাপল তা বোঝার উপায় নেই। আর তাদের চারপাশে ঘুরঘুর করছে 2টা লোক, আর তার থেকে বেশ কিছুটা দূরে একটা থালা, আর ভর দেওয়ার জন্য লাঠি নিয়ে ভিক্ষুক সেজে এক পা করে হাঁটছে রুশান। চেনার কোনো উপায় নেই, মাথাটার মাঝে কান ও চুলের অংশটা গামছা দিয়ে পেঁচিয়ে রেখেছে। কিছুক্ষণ পর রুশান শান্তভাবে একটা সংকেত দিল, সবাই প্রস্তুত হও। আর প্রত্যেকে অপরাধীর টিম ক্যাপ্টেন টার্গেট করতে। সবাই দূর থেকে চুপচাপ তাই করল। সময় তখন 9:15। রুশানের ইশারা পেতেই একসাথে গুলি চলল দেশের বিভিন্ন জায়গায়। অপরাধীদের টিম লিডারগুলো ঢলে পড়েছে একে একে। কয়েক রাউন্ড করে চলতেই পাশের বাকিরাও ঢলে পড়লো কয়েক সেকেন্ডের মাঝে। হয়ে গেল সব। এক মুহূর্ত দেরি না করে রুশানের টিম সকল মেম্বার একে একে সরে গেল নিজেদের অবস্থান থেকে। রুশানও থালা আর লাঠি ফেলে দিয়ে সরে গেল সেখান থেকে। এখানে আর থাকা নিরাপদ নয়। অপরাধীদের 47টা টিমে মোট মানুষ ছিল 150-র কাছাকাছি। সবাই শেষ হয়ে গেল কয়েক সেকেন্ডের ব্যবধানে। হয়তো এর মাঝে 2-1টা টার্গেট মিস হতে পারে। রুশান হাঁটতে হাঁটতে ফোন বের করে, দেখে গ্রুপে একে একে মেসেজ আসছে, ডান ডান ডান, এমন অসংখ্য মেসেজ। রুশান হাসির রেখা টেনে গুড জব বলে কেটে দিল গ্রুপ কল। সবাই কান থেকে ব্লুটুথ খুলে পকেটে উড়ে নিজেদের জায়গা থেকে গাড়িতে উঠে গেল। রাত তখন 12টা। 2-1টা শুট মিস হয়ে যাওয়ায় বেঁচে গেল কয়েকজন। ওরা একে একে ফোন দিতে লাগলো তাদের মেইন বসের কাছে, যে 47টা টিমে এতদিন প্রশিক্ষণ দিয়ে সব বুঝিয়ে তারপর পাঠিয়েছিল, আর এখন আড়াল থেকে সব পরিচালনা করেছে। একটা লোক কাপা কাপা গলায় বলে, বাই সর্বনাশ হয়ে গেছে। হুট করে কয়েক সেকেন্ডের মাঝেই আমাদের সব লোককে শ্যুট করা হয়েছে, কেউ আর বেঁচে নেই। আমি নিজে কোনো মতে জীবন নিয়ে ফিরে এসেছি। ঘরে বেলকনিতে দাঁড়িয়ে থাকা ভয়ঙ্কর মুখটা গর্জন করে ছাড়ে, হোয়াট ননসেন্স, একসাথে শ্যুট করা হয়েছে মানে? এটা কিভাবে সম্ভব? মজা করছিস না তো? যদি এমনটা হয় একটারও ঘাড়ে মাথা থাকবে না, মাইন্ড ইট। ওপাশ থেকে আবার কাপা কাপা গলায় আওয়াজ আসে, ভাই আপনার সাথে মজা করার দুঃসাহস বা বড় কলিজা কোনোটাই আমাদের নেই। আমাদের প্রত্যেকটা টিম হাওয়াইবাজির মতো সেকেন্ডেই উড়ে গেল। ফোন রেখে শান্ত হয়ে বেলকুনিতে দাঁড়িয়ে থাকে সেই ভয়ঙ্কর চেহারার অধিকারী ছেলেটা। এত গভীর প্ল্যান কিভাবে সেকেন্ডে শেষ হয়ে গেল তা মাথায় আসছে না তার। ভেতরের রুমের মাঝে লাইট জ্বলে উঠলো। চোখ কচলাতে কচলাতে রুম থেকে বেলকুনিতে আসে তুষার। দেখে নিলয় বেলকুনির গ্রিল ধরে প্রকৃতির দিকে তাকিয়ে আছে মুখ গম্ভীর নিয়ে। হয়তো খুব চিন্তিত সে। তুষার একটা হাই তুলে বলে, কিরে ভাই, এত রাতে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে তোকে না পেয়ে খুঁজে দেখি এখানে এসে দাঁড়িয়ে আছিস, কোনো সমস্যা? তুষারের কণ্ঠ শুনতে নিলয় নিজেকে মুহূর্তে স্বাভাবিক করে নিল। দুশ্চিন্তার ছাপটা মুহূর্তে লুকিয়ে তা হাস্যজ্জ্বল মুখে পরিণত করে নিল, যেন এক জাত অভিনেতা সে।